নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে কল্যাণ জুয়েলার্সের রেজাল্ট নিয়ে ডিসকাশন করব। তো প্রথমেই চলে আসি তাদের পারফরমেন্স কেমন হয়েছে সেটা নিয়ে। তো যদি আমরা তাদের সেলস গ্রোথ দেখি তাহলে দেখবো এই কোয়ার্টারে তাদের সেলস গ্রোথ এসছে 68% ইয়ার অন ইয়ার বেসিসে। এই যে 68% গ্রোথ, এর মধ্যে 47% তাদের গ্রোথ এসছে কিন্তু এক্সিস্টিং স্টোর থেকে, মানে তাদের অলরেডি যে সমস্ত পুরনো স্টোর আছে সেখান থেকে কিন্তু তাদের 47% গ্রোথ এসছে। তাহলে বাকি গ্রোথটা কোথা থেকে এসছে? তারা এই এক বছরে যত নতুন স্টোর অ্যাড করেছে সেখান থেকে এসছে। তো যদি আমরা দেখি নতুন স্টোরের অ্যাডিশন, তাহলে কিন্তু 23% গ্রোথ এসছে। এবং নতুন স্টোর শুধু নয়, নতুন স্টোরের সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির কিন্তু নতুন কাস্টমারও কিন্তু অনেক বেড়েছে। এবং নতুন কাস্টমার যদি দেখি, নতুন কাস্টমারের থেকে মানে 37%-এরও বেশি রেভিনিউ কিন্তু তাদের নতুন কাস্টমার থেকে আসছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোম্পানি রেভিনিউ গ্রোথ কোথা থেকে এসছে। তো এই গ্রোথের নেচার যদি দেখি আমরা, এই গ্রোথটা কিন্তু ভলিউম গ্রোথ না, পুরো গ্রোথটাই এসছে এই যে আমরা জানি লাস্ট এক বছর ধরে কিন্তু সোনার দাম অনেক বেড়ে গেছে। এই সোনার দাম বেড়ে যাওয়ার জন্যই কিন্তু রেভিনিউ গ্রোথ এসছে। মানে এই মানে বেসিক্যালি সোনার দাম বেড়ে যাওয়ার জন্যই কিন্তু পুরো রেভিনিউ গ্রোথটা এসছে। মানে এটা কিন্তু ভলিউম ড্রিভেন গ্রোথ না। এবার যদি আমি চলে আসি কোম্পানির, তো এটা গেল ইন্ডিয়া বিজনেস নিয়ে আমি বললাম। এবার ইন্ডিয়া বিজনেস ছাড়াও কোম্পানির মিডিল ইস্টে ব্যবসা আছে। মিডিল ইস্টে যদি আমরা তাদের মানে রেভিনিউ গ্রোথ দেখি, এই মুহূর্তে 37% মিডিল ইস্ট থেকে তাদের রেভিনিউ গ্রোথ এসছে। এবং এই মিডিল ইস্ট থেকে কিন্তু তাদের যে এক্সিস্টিং স্টোর, মানে পুরনো যে সমস্ত মিডিল ইস্টে যে সমস্ত অলরেডি তাদের স্টোর আছে সেখান থেকে তাদের 34% গ্রোথ এসছে। তো সুতরাং আমরা দেখলাম সেম স্টোর সেলস গ্রোথ সেটাও কিন্তু খুব ভালো এসছে। এবং মিডিল ইস্টে কিন্তু তাদের ওভারঅল রেভিনিউ গ্রোথ ঠিকঠাক এসছে। এবার একটা প্রশ্ন যেটা মনে জাগে সেটা হচ্ছে, মিডিল ইস্টে তো অনেক সমস্যা চলছিল, তারপরেও এরকমভাবে রেভিনিউ গ্রোথ কী করে এলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, মিডিল ইস্টে যে ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে না, তো এখন কথা হচ্ছে যে এই কোম্পানি তো অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি র মেটেরিয়াল কি, সোনা, জুয়েলারি কোম্পানি। তো বেসিক্যালি এখানে ক্রুড অয়েলের ওঠাপড়ার সঙ্গে কিন্তু সেভাবে সম্পর্ক নেই। তবে হ্যাঁ, এই যে ওভারঅল যুদ্ধের পরিস্থিতি ছিল, যুদ্ধের পরিস্থিতির জন্য তো মার্কেটে সেন্টিমেন্ট খারাপ ছিল। এবার এই যে মার্কেটে সেন্টিমেন্টটা খারাপ ছিল, সেই জন্য কিন্তু সেলস কিন্তু ইম্প্যাক্ট হয়েছে। কিন্তু পুরো ব্যাপারটাকে মেকআপ করে দিয়েছে এই যে লাস্ট মানে মার্চ কোয়ার্টারের শেষ 10 দিনে রামাদান যে সেল হয়, সেই রামাদান সেল কিন্তু মানে রেকর্ড লেভেলে হয়েছে। মানে মিডিল ইস্টের রামাদান সেলটা রেকর্ড লেভেলে হয়েছে। গত বছর এই রামাদানটা পড়েছিল কিন্তু এপ্রিল মাস, মানে এপ্রিল থেকে মের মধ্যে। তো এবছর কিন্তু সেটা পড়ে গেছে কিন্তু এই কোয়ার্টারে, যে জন্য কি হয়েছে, গত বছরের যে লো বেসের উপর এই বছর যে গ্রোথটা এসছে, তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রোথ এতটা কোম্পানির বেশি দেখাচ্ছে। তো সুতরাং এটা কিন্তু এই রমাদান সেলের জন্যই হয়েছে। এবং হ্যাঁ, এবার যদি আমরা চলে আসি সেটা হচ্ছে কোম্পানির রেভিনিউ গ্রোথ। তো আমরা বুঝে নিলাম যে কোম্পানির রেভিনিউ গ্রোথ এসছে। এবার যদি আমরা দেখি কোম্পানির প্রফিটেবিলিটির কীরকম গ্রোথ এসছে, কোম্পানির যদি গ্রস প্রফিট দেখি সেটা কিন্তু গ্রোথ এসছে 55%। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, গ্রস প্রফিটের গ্রোথ এলেও গ্রস মার্জিন কিন্তু 1% পড়ে গেছে। এই গ্রস মার্জিন পড়ে যাওয়ার কারণ হচ্ছে কোম্পানির প্রোডাক্ট মিক্সে কিন্তু একটা চেঞ্জ এসছে। কোম্পানির আজ থেকে 3 বছর আগে যদি দেখেন, কোম্পানি কিন্তু স্টার্ট করেছিল সাউথ ইন্ডিয়া থেকে, এবং মেজরিটি তাদের যে সমস্ত স্টোর ছিল পুরোপুরি সাউথ ইন্ডিয়া বেস ছিল। ধীরে ধীরে কোম্পানি কি করে, তারা কিন্তু সাউথ ইন্ডিয়ার বাইরে গিয়ে ফ্র্যাঞ্চাইজি মডেলে বিভিন্ন স্টেটে ছড়াতে শুরু করে, মানে নন সাউথ যে মার্কেট আছে সেখানেও কিন্তু তারা ছড়াতে শুরু করে। আজকে যদি আপনি এসে দেখেন, তাহলে তাদের নন সাউথ মার্কেটের গ্রোথ কিন্তু তাদের সাউথ মার্কেটের গ্রোথের থেকে বেশি। সাউথ মার্কেটের গ্রোথ এসছে 45%, সেখানে নন সাউথ মার্কেটের গ্রোথ এসছে 89%। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট মিক্স চেঞ্জ হয়েছে কিন্তু নন সাউথের ফেভার। এবং নন সাউথ থেকে এই মুহূর্তে কিন্তু টোটাল 60% রেভিনিউ আসে, গত বছর সেটা ছিল কিন্তু 54%। তার মানে এখানে আমরা দেখলাম যে প্রোডাক্ট মিক্স চেঞ্জ হয়েছে। এবার এই প্রোডাক্ট মিক্স চেঞ্জের সঙ্গে সঙ্গে মার্জিন কেন পড়ে গেল? কারণ নন সাউথ মার্কেট যেটা, সেখানে কিন্তু তাদের ওভারঅল মার্জিন কম থাকে। সাউথে যতটা মার্জিনে তারা ব্যবসা করে, নন সাউথে ততটা মার্জিনে ব্যবসা করেন। এর কারণটা কি? এর কারণটা লুকিয়ে আছে বিজনেস মডেলে। কারণ সাউথ ইন্ডিয়াতে তাদের যে মানে মেজরিটি যে স্টোর আছে সেগুলো কিন্তু কোম্পানি অপারেটেড স্টোর, মানে কোম্পানি সেই স্টোরগুলোকে নিজে চালায়, তার যাবতীয় ইনভেন্টারি থেকে শুরু করে সমস্ত খরচা নিজে করে। কিন্তু এই যে তারা যে প্যান ইন্ডিয়া লেভেলে যে সাউথ ইন্ডিয়ার বাইরে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, সেটা কিন্তু তারা করেছে কিন্তু মূলত ফ্র্যাঞ্চাইজি মডেলে। মানে বিভিন্ন লোককে ফ্র্যাঞ্চাইজি দিয়েছে এবং সেই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে গ্রোথ করেছে। এবার যদি ফ্র্যাঞ্চাইজি কাউকে দেয় তাহলে কি হবে, সেখানে কিন্তু তাকে রেভিনিউ শেয়ার করতে হয়। তা সেই যখনই রেভিনিউ শেয়ারিং মডেলে যায়, তখন কিন্তু কোম্পানির কিন্তু সেখানে মার্জিনটা কিন্তু পড়ে যায়। তো এটা হচ্ছে মূল কারণ। এবার আমরা যদি চলে আসি যে মার্জিন তো বুঝলাম যে গ্রস মার্জিন পড়ে গেছে, কিন্তু আমরা যদি ওভারঅল দেখি মানে ইবিডা লেভেলে মার্জিন দেখি, তাহলে কিন্তু মার্জিন কিন্তু এখানে দেখবো কোম্পানি মোটামুটি ধরে রাখতে পেরেছে, বরঞ্চ সামান্য গত বছরের থেকে এই বছর বেড়েছে। তার কারণটা হচ্ছে একটা বললাম, এই যে বেশি যে ফ্র্যাঞ্চাইজি স্টোরে কি হয়, ফ্র্যাঞ্চাইজি স্টোর বেশি খুললে সেটা কিন্তু গ্রস লেভেলে কিন্তু মার্জিনটাকে কমিয়ে দেয়। কিন্তু যদি আপনি ইবিডা লেভেলে দেখেন তাহলে কিন্তু মার্জিন বেড়ে যায়। কারণ আলটিমেটলি কোম্পানির কিন্তু যখনই ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেয় না, যত ইনভেন্টারি মানে এই যে দোকানে যত সোনার গহনা রাখবে, এই খরচাটা কিন্তু কোম্পানিকে নিতে হয় না।
যাকে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে সে জেনারেলি এই খরচাগুলো করে। সুতরাং কোম্পানির জন্য কিন্তু ওই দিক থেকে লো কস্ট হয়ে যায়। সুতরাং আমরা দেখবো যে গ্রস মার্জিনে যদিও বা এফেক্ট হয়, ইবিডা মার্জিন কিন্তু এখানে এফেক্টেড হয় না। তো এই কোম্পানির ক্ষেত্রেও সেটা হয়নি। আর একটা কারণ হচ্ছে এই কোয়ার্টারে যদি আমরা দেখি প্ল্যাটিনাম এবং সিলভার, এই প্ল্যাটিনাম এবং সিলভারের প্রাইস কিন্তু কিছুটা বেশি ছিল, সেখান থেকেও কিন্তু মানে প্ল্যাটিনাম এবং সিলভারের মার্জিনটা কোম্পানির বেশিই থাকে। প্লাস হচ্ছে ওভারঅল যদি আমরা দেখি স্টার্টেড রেভিনিউ, স্টার্টেড রেভিনিউ মানে কি? স্টার্টেড রেভিনিউ মানে হচ্ছে যেখানে মানে দেখবেন এই সোনার গহনার মধ্যে দেখবেন ডায়মন্ডের প্লেটিং করে যে সমস্ত গয়না হয়, মানে যেখানে সোনা এবং ডায়মন্ডকে কম্বিনেশন করে বা বিভিন্ন রকম মানে ডায়মন্ডের সাথে প্ল্যাটিনামের কম্বিনেশন করে যে সমস্ত জুয়েলারি বিক্রি হয় ওগুলোকে স্টার্টেড জুয়েলারি বলে। স্টার্টেড জুয়েলারি কিন্তু হাই মার্জিন সেগমেন্ট, এবং স্টার্টেড জুয়েলারি কিন্তু 31% কিন্তু গত বছরের থেকে স্টার্টেড রেভিনিউ গ্রোথ এসছে। তো ওভারঅল যদি দেখি মানে স্টার্টেড যে মিক্স মানে টোটাল রেভিনিউ 30%-এর উপর 30%-এর উপর কিন্তু স্টার্টেড মিক্স আছে, গত বছর যা ছিল সেটাই ধরে রেখেছে। তো স্টার্টেড রেভিনিউ যত বাড়ে কোম্পানির মার্জিন কিন্তু মানে জেনারেলি বেড়ে যায়। তো এখানে মোটামুটি স্টার্টেড রেভিনিউ তারা ধরে রেখেছে, তার মানে আমরা দেখবো গ্রস লেভেলে মার্জিন কিন্তু পড়ে গেল, ইবিডা লেভেলে মার্জিন কিন্তু তারা মোটামুটি ধরে রেখেছে। এইবার চলে আসি কোম্পানির নেটওয়ার্ক এক্সপেনশন, মানে এই মুহূর্তে কোম্পানির কতগুলো স্টোর আছে। তো ভারতে এই মুহূর্তে কোম্পানির 507টা স্টোর আছে, 342টা স্টোর কল্যাণের স্টোর। কোম্পানির আরেকটা ব্র্যান্ড আছে যেটার নাম হচ্ছে ক্যান্ডিয়ারের আন্ডারে কোম্পানি কি করে, ওই যে লাইট ওয়েট যে ডেইলি ওয়্যার জুয়েলারি আছে, মানে যেগুলো বিয়ের জন্য জুয়েলারি না, ভারী জুয়েলারি না, মানে হালকা যে সমস্ত জুয়েলারি আছে সেইগুলোকে বাঁচে হচ্ছে ক্যান্ডিয়ারের আন্ডারে। ক্যান্ডিয়ারের এসছে আপনার মোটামুটি ক্যান্ডিয়ারের 124টা স্টোর আছে। মিডিল ইস্টে কোম্পানির বিজনেস আছে, একটু আগে বললাম মিডিল ইস্টে 38টা স্টোর আছে। 2টো স্টোর আছে হচ্ছে কোম্পানির আমেরিকাতে, আর একটা স্টোর এই বছর তারা খুলে হচ্ছে ইংল্যান্ডে। তাহলে সব মিলিয়ে কোম্পানির এই মুহূর্তে কিন্তু টোটাল স্টোরের সংখ্যা হচ্ছে 507। এইবার যদি আমরা দেখি এই কোয়ার্টারে কোম্পানি 28টা কিন্তু টোটাল স্টোর অ্যাড করেছে, 4টে স্টোর বন্ধ হয়ে গেছে। তার মানে নেট স্টোর কোম্পানি খুলেছে কিন্তু আপনার 24টা এই কোয়ার্টারে। কিন্তু মানে মানে যে মানে আমরা দেখলাম যে যত মানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু স্টোর খুলেছে, কিন্তু যতটা মানে তাদের স্টোর খোলার কথা তার থেকে কিন্তু কিছুটা কম হয়েছে। নাহলে তার মূল কারণ হচ্ছে এই যে মিডিল ইস্টে যে যুদ্ধ হচ্ছে এর জন্য কি হয়েছে যে সাপ্লাই সাইডে কিন্তু কিছু সমস্যা ছিল। মানে বেসিক্যালি কি হয়, কনস্ট্রাকশন করতে গেলে বিল্ডিং ম্যাটেরিয়াল লাগে, তো বিল্ডিং ম্যাটেরিয়াল যে সমস্ত আছে সেই সমস্ত মিডিল ইস্ট থেকে কিন্তু আমাদের দেশে আসে। তো বেসিক্যালি মিডিল ইস্ট থেকে কিন্তু যুদ্ধের জন্য বিল্ডিং ম্যাটেরিয়াল আসা মানে সাপ্লাই কমে গেছিলো, বিল্ডিং ম্যাটেরিয়াল ওভারঅল আসা মানে অনেকটা কমে গেছিলো। তো এই জন্য আমরা দেখবো, নাহলে কিন্তু কোম্পানির কিন্তু এখানে আরও বেশি কিন্তু তাদের মানে স্টোরের কিন্তু গ্রোথ বাড়তো। তো এখানে মোটামুটি আমরা দেখলাম কোম্পানির 507 ভারতবর্ষের মানে টোটাল 507 স্টোর আছে। এবার কোম্পানির ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে যে তারা পরের বছর মানে 27 সালে মানে FY27-এ আরও 145 থেকে 150টা স্টোর অ্যাড করবে। তো এর তারা মানে মানে একদম মানে ক্লিয়ার করে গাইডেন্সও দিয়েছে। তো এই মুহূর্তে 342টা স্টোর আছে কল্যাণের, পরের বছর আরও 84টা স্টোর বাড়াবে, তাহলে টোটাল স্টোরের সংখ্যা হবে 426টা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি গ্রোথ রেট ক্যালকুলেশন করি 25% CAGR, মানে 25% কিন্তু স্টোর এক্সপানশন রেট আসছে। এবার যদি আমরা দেখি এই মুহূর্তে ক্যান্ডিয়ারের 124টা স্টোর আছে, কোম্পানি মোটামুটি আরও 50টা স্টোর অ্যাড করবে পরের বছর, তাহলে 174টা স্টোর হবে। তাহলে স্টোর এক্সপেনশন রেট হচ্ছে 40% আসছে। এবং আমরা যদি দেখি মিডিল ইস্টে সে আরও 6টা স্টোর অ্যাড করবে। এ তো গেল। এবং কোম্পানি কিন্তু এখন এই ধীরে ধীরে না রিজিওনাল ব্র্যান্ড তৈরি করছে, মানে ভারতবর্ষের 5টা জায়গায় না তারা রিজিওনাল ব্র্যান্ড তৈরি করবে। রিজিওনাল ব্র্যান্ড মানে কিছুই না, মানে আজকে যদি আপনি দেখেন ভারতবর্ষের একটা বড় মফস্বল অঞ্চল, এই টায়ার 2 টায়ার 3 সিটিসগুলো যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাবো মানুষ কিন্তু আপনার এই বড় বড় জুয়েলারির কাছে গিয়ে এখনো কিন্তু গয়না বানায় না। মানে একটা বড় সংখ্যক কাস্টমার না নিজের পাড়ার যে ছোট ছোট দোকানদার তাদের কাছ থেকে গিয়ে কিন্তু গয়না বানায়। তো জেনারেলি কোম্পানি সেই মার্কেটটাকে নিতে চাইছে, এবং প্রত্যেকটা রাজ্যের না এই যে গয়নার যে চয়েস, মানে এক একটা রাজ্যের মানে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স আলাদা, মানে এক এক রাজ্যের মানুষ এক এক ধরনের গহনা কিন্তু পছন্দ করে। তো সেই রাজ্যের মানুষের নির্দিষ্ট মানে চয়েস অনুযায়ী কিন্তু তারা সেই সমস্ত এরিয়াতে ঢুকে রিজিওনাল ব্র্যান্ড তৈরি করবে, এবং তারা মোটামুটি রিজিওনাল মানে ওই এলাকায় মানে ওই রাজ্যে যে সমস্ত ডিজাইন চলে সেই সমস্ত ডিজাইনের কিন্তু গয়না বানাবে। এর জন্য 5টা রিজিওনাল ব্র্যান্ড তারা আনছে 5 জায়গায়। তো এই নিয়ে মোটামুটি কিন্তু তাদের মানে পরের বছরে কিন্তু 650 স্টোরের তারা টার্গেট দিয়েছে, 650 থেকে 652 স্টোরের কিন্তু তারা টার্গেট দিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু এখানে হিউজ কিন্তু তাদের মানে স্টোর এক্সপেনশনের গাইডেন্স দিয়েছে। মানে এখান থেকেই, কারণ কোম্পানির গ্রোথ যদি আসে তাহলে কোম্পানিকে কিন্তু তার স্টোরের মানে সংখ্যা কিন্তু বাড়াতে হবে। তো এটা গেল। এবার যদি আমরা দেখি কোম্পানির ওভারঅল এই মুহূর্তে কোম্পানি কিন্তু এই বছরে প্রায় 360 কোটি টাকা কিন্তু তাদের ডেট রিডাকশন করেছে, মানে তারা তাদের লোন শোধ করে দিয়েছে।
গত 3 বছরে, এবার তারা লোন যে নেয় এখানে একটু বুঝতে হবে, তারা লোন নেয় কিন্তু দুভাবে। একটা হচ্ছে তাদের ব্যাংক থেকে তারা লোন নেয়, ব্যাংক থেকে লোন নিয়ে তারা মানে কি বলে গোল্ডের বার যেগুলো আছে সেগুলো কেনে এবং সেগুলো থেকে তারা জুয়েলারি তৈরি করে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে ব্যাংকের থেকে ক্যাশ লোন না নিয়ে ব্যাংকের থেকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে তারা গোল্ড বার নেয় লোন হিসাবে। এবার ওই গোল্ড বার দিয়ে কি করে, তারা গয়না তৈরি করে, গয়না তৈরি করার পর সেই গয়না সেল করে যখন প্রফিট হয়, তো গোল্ডের যে মার্কেট প্রাইস চলে সেই প্রাইসে কিন্তু তারা তাদের যে ধার নিয়েছে সেটাকে শোধ করে দেয়। এবার আমরা যদি দেখি এই যে এটাকে বলছে মানে দুটো, মানে একটা হচ্ছে গোল্ড মেটাল লোন আর একটা হচ্ছে নন গোল্ড মেটাল লোন। নন গোল্ড মেটাল লোন মানে হচ্ছে ব্যাংক থেকে যে লোন নেয়। এবার ব্যাংক থেকে যদি ডাইরেক্ট লোন নেয় সেখানে কিন্তু কোম্পানিকে ইন্টারেস্ট বেশি দিতে হয়, কিন্তু যদি কোম্পানি গোল্ড মেটাল থ্রু লোন নেয় তাহলে কিন্তু সেখানে তাকে ইন্টারেস্ট কম দিতে হয়। তো মোটামুটি ধরুন যদি ব্যাংক থেকে লোন নেয় 8-9% যদি মোটামুটি লোন নেয়, সেটাই যদি ধরুন গোল্ড মেটালের রেসপেক্টে লোন নেয় তাহলে 3.5 থেকে 4% তাকে ইন্টারেস্ট দিতে হয়, আর ওখানে তার 8-9% ইন্টারেস্ট দিতে হচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, মানে গোল্ড মেটাল লোন যত বেশি নেবে তত কোম্পানি কিন্তু তার মার্জিনকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করতে পারবে, মানে তার প্রফিট তত বেটার আসবে। তো জেনারেলি এই কোম্পানি কি করেছে, গত 3 বছরে প্রায় 1,000 কোটি টাকা তাদের নন গোল্ড মেটাল যে লোন ছিল সেটাকে কিন্তু শোধ করে দিয়েছে। মানে তাদের 1300 কোটি টাকা মোটামুটি নন গোল্ড মেটাল লোন ছিল, সেটা এখন কমে হয়ে গেছে কিন্তু 300 কোটি টাকা। এটা গেল একটা। এবং তাদের মানে ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে যে এই যে তাদের যে টোটাল ইন্ডিয়া বিজনেস, মানে এই মুহূর্তে তাদের ইন্ডিয়াতে যে কল্যাণ জুয়েলার্সের বিজনেস আছে সেখানে নন যে গোল্ড মেটাল লোন এখনো 300 কোটি টাকা আছে, এটা সম্পূর্ণভাবে পরের বছরে গিয়ে মানে একদম নীল হয়ে যাবে। মানে কোম্পানি গোল্ড পুরোটাই কিন্তু হচ্ছে গোল্ড মেটাল লোনের মাধ্যমে কিন্তু কাজ করবে, নন গোল্ড মেটাল লোনের মাধ্যমে কাজ করবে না। এর ফলে কি হবে, কোম্পানির কিন্তু ইন্টারেস্ট কস্ট, ঠিক আছে, কারণ হচ্ছে কোম্পানির আমি বললাম যে ওখানে ইন্টারেস্ট কস্ট কিন্তু মানে নন গোল্ড মেটাল লোনে বেশি। এর ফলে কি হবে, ওটা যেহেতু আর নেবে না তাই ইন্টারেস্ট কস্ট কোম্পানি কমে যাবে। এবং ম্যানেজমেন্ট অলরেডি বলেছে 30 কোটি টাকা কিন্তু পরের বছর তাদের ইন্টারেস্ট কস্ট মানে ইন্টারেস্ট যে খরচা, ইন্টারেস্ট কস্ট ওভারঅল কমে যাবে। তার মানে কোম্পানির প্রফিট কিন্তু এখান থেকে আরও বেড়ে যাওয়ার কিন্তু চান্স রয়েছে। এইবার কোম্পানির আমি আউটলুকে চলে আসি। তো কোম্পানির ম্যানেজমেন্ট কি আউটলুক দিয়েছে, পরের কোয়ার্টারের যদি ধরি আমরা আউটলুক, মানে এই যে Q1 আমাদের আসতে চলেছে জুন কোয়ার্টার, সেখানে কিন্তু এপ্রিল মাসের ক্ষেত্রে যদি ধরি, এপ্রিল মাসে কিন্তু কোম্পানি সেলস হয়েছে। একটা হচ্ছে বিয়ে মানে ওয়েডিং সিজন ছিল, তো ওয়েডিং সিজনের জন্য কোম্পানি সেলস এসছে, প্লাস অক্ষয় তৃতীয়া ছিল, অক্ষয় তৃতীয়াও কিন্তু মোটামুটি ভালোই সেল হয়েছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই মানে এপ্রিল মাসের সেলস ভালো হলো, জেনারেলি এই বছর এই মে থেকে জুন মাস এই 1 মাসের মধ্যে অধিক মাস বলে একটা মানে ইয়ে আছে, মানে একটা মানে বিভিন্ন রাজ্য মানে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে এটা খুব পালিত হয়। তো এটা মানে এমন একটা সময় যে সময় এই অধিক মাসে 1 মাস চলে, সেই সময় কিন্তু কোনো শুভ কাজ হয় না। তো যেহেতু শুভ কাজ হয় না সেই জন্য কিন্তু গোল্ড জুয়েলারির কিন্তু বেচাকেনাও সেরকমভাবে হয় না। তো এর জন্য কি হবে, পরের কোয়ার্টারে আমরা দেখবো কিন্তু এই যে যেটা এপ্রিল মাসে তাদের মানে অক্ষয় তৃতীয়া সেল এসছে, সেই সেল থেকে কিন্তু খুব বেশি বেনিফিট কিন্তু ওভারঅল রেভিনিউতে আসবে না। তার কারণটা হচ্ছে রেভিনিউ গ্রোথটা কিন্তু এই একটা মাস কিন্তু সেভাবে হবে না, মানে মে থেকে জুনের মধ্যে সেভাবে রেভিনিউ গ্রোথ আসবে না, কারণ অধিক মাস চলছে। ফলে কি দেখবো, পরের কোয়ার্টারে আমরা দেখবো তাদের রেভিনিউ গ্রোথ কিছুটা ফল করেছে, কিন্তু এটা কোনো চিন্তার কারণ না। তার কারণ হচ্ছে ওটা একটা কোয়ার্টার আবার পিছিয়ে যাবে, মানে যে পরের বছর পরের কোয়ার্টারে সেল না হলে ওই সেলটা তার পরের কোয়ার্টারে গিয়ে আমরা দেখতে পাবো রেভিনিউ গ্রোথে, মানে রেভিনিউ গ্রোথের রিফ্লেকশনটা কিন্তু একটা কোয়ার্টার পিছিয়ে যাবে। এবার যদি আমরা দেখি সেটা হচ্ছে যে কোম্পানির সব থেকে বড় অপরচুনিটির জায়গা কি, কোম্পানির সব থেকে বড় অপরচুনিটির জায়গা হচ্ছে যে ক্যান্ডের মানে যেখানে তারা হালকা ওয়েটের যে সমস্ত জুয়েলারি কিন্তু বিক্রি করে, এই বিজনেসটা কিন্তু কোম্পানি র্যাপিড এক্সপানশন করেছে লাস্ট 1-1.5 বছরে। কিন্তু মানে কোম্পানি কিন্তু এখানে বিজনেসটা কিন্তু প্রফিট মেকিং ছিল না, মানে কিন্তু এই কোয়ার্টার আগে পর্যন্ত কিন্তু বিজনেস লস মেকিং ছিল। এই কোয়ার্টারে এসে কিন্তু কোম্পানি প্রায় 3-4 কোটি টাকা মতো এখান থেকে কিন্তু প্রফিট করেছে। এবং এই বিজনেস কেন গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি দেখি এই বিজনেসের যে মানে গ্রস মার্জিন সেটা কিন্তু নর্মাল যে কোম্পানির যে কল্যাণ জুয়েলার্সের বিজনেস তার থেকে অনেক বেশি, প্রায় 30% কাছাকাছি তাদের গ্রস মার্জিন থাকে। এবং স্টার্টেড রেশিও মানে মোটামুটি দেখি যদি এই সেগমেন্টে মানে স্টার্টেডের কন্ট্রিবিউশন 70%, মানে নর্মাল বিজনেসের স্টার্টেড রেশিও হচ্ছে 30%, আর এই বিজনেসের স্টার্টেড রেশিওর কন্ট্রিবিউশন মোটামুটি 70%। কারণ কি, এই যে লাইট ওয়েট জুয়েলারি হয় না, এই লাইট ওয়েট জুয়েলারির উপরেই কিন্তু বেশি স্টার্টেড জুয়েলারি মানে তৈরি হয়। তো বেসিক্যালি এটা একটা বিশাল হাই মার্জিন সেগমেন্ট, সুতরাং কোম্পানি এই সেগমেন্টটার কিন্তু হিউজ গ্রোথ করছে, যেটা গেল হচ্ছে একটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয় আর একটা কোম্পানি মানে জিনিস শেয়ার করেছে, মানে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা দেখবো কোম্পানি কিন্তু 26 সালে এসে তাদের ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে গেছে। এই ফ্রি ক্যাশ ফ্লো যে পজিটিভ হয়েছে তার মানে তাদের কাছে মোটামুটি 1,000 কোটি টাকার কাছাকাছি ফ্রি ক্যাশ ফ্লো আছে। এটা দিয়ে তারা কি করবে, এটা দিয়ে তারা বলে দিয়েছে যে 50%
তারা এটা মানে ধরুন এই শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেবে, তাদের যে সমস্ত এক্সিস্টিং লোন আছে সেগুলোকে শোধ করবে, এবং বিভিন্ন কিন্তু তারা এই স্টোর এক্সপানশনের কাজে খরচা করবে, ক্যাপেক্স করবে। আর বাকি যে 50% তারা এই যে ক্যান্ডিয়ার বললাম, এই ক্যান্ডিয়ারের স্টোর এক্সপ্যানশন, তারপরে এই যে রিজিওনাল ব্র্যান্ড, তারা বিভিন্ন রাজ্যে ঢুকছে, রিজিওনাল ব্র্যান্ড তৈরি করছে, তার পেছনে খরচা করবে, এবং ওভারঅল কিন্তু তাদের শোরুমে বেশি করে কিন্তু এই মানে ইনভেন্টারি কেনার কাজে এই টাকাটা কিন্তু তারা খরচা করবে। তো এই হচ্ছে তাদের মোটামুটি ওভারঅল মানে আপডেট। এবার যদি আমি মানে ফাইনাল কনক্লুশনে আসি, এখানে কিন্তু সব থেকে মানে যেটা বড় মানে কনসার্ন এই মুহূর্তে, কোম্পানি কিন্তু তাদের সেলস মানে সেম স্টোর সেলস গ্রোথ তার গাইডেন্স কিন্তু দিয়েছে 10%। মানে আগামী যদি আমি এটা বলি, আগামী আপনার 3-4 বছর মানে নেক্সট 3-4 বছরে কিন্তু সেম স্টোর সেলস গ্রোথ হবে কিন্তু 10%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা মানে এর আগে যদি আপনি কোম্পানিকে দেখেন 25-30% বা তার উপরে সেম স্টোর সেলস গ্রোথ ছিল, তো ওটা কিন্তু সাস্টেনেবল না। তো সেই কারণে কিন্তু সেম স্টোর সেলস গ্রোথ কিন্তু কোম্পানি পড়ে যাবে, কিন্তু এক ধাক্কায় অনেকটাই কিন্তু পড়ে যাচ্ছে। তার মানে এখানে কোম্পানির গ্রোথ আসতে গেলে আইদার যেটা হবে সেটা হচ্ছে তাকে কিন্তু প্রচুর পরিমাণে নতুন যে মানে তাদের যে মানে কি বলবো নতুন স্টোর কিন্তু তাদের বেশি করে করে ওপেনিং করতে হবে। তো এটা কিন্তু এখান থেকে ইন্ডিকেট আসছে। তো সেম স্টোর সেলস গ্রোথ কিন্তু কমে যাচ্ছে অনেকটাই এক ধাক্কায়। তো এই জন্যই আমরা দেখবো না আজকে স্টক প্রাইস যদি আপনি রিয়াকশন দেখেন তাহলে দেখবেন কিন্তু মোটামুটি 8-10% স্টকটা পড়ে গেছে। তার কারণ হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথের গাইডেন্সটা কিন্তু অনেক কমে গেছে। 10% যদি সেম স্টোর সেলস গ্রোথ হয়, আর মোটামুটি যদি আমরা দেখি 25%-এর কাছাকাছি ধরুন আপনার তারা গাইডেন্স দিয়েছে যে স্টোর এডিশন মানে স্টোর তারা অ্যাড করবে, তাহলে মোটামুটি তাদের রেভিনিউ গ্রোথ এখন যা আছে আগামী দিনে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে তাদের রেভিনিউ গ্রোথ কিন্তু এখান থেকে পড়ে যাবে। কোম্পানির ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে মার্জিনের ক্ষেত্রে তারা যেটা বলেছে সেটা হচ্ছে তাদের মার্জিন এখন থেকে ইমপ্রুভমেন্ট হবে। সিলভারের এবং প্ল্যাটিনামের প্রাইস আমি আগেই বললাম যে এই কোয়ার্টার অনেকটা বেশি ছিল, সেইখান থেকে যে আর মানে যে গ্রোথ আসবে এমন নয়, সেই গ্রোথটা কিন্তু মানে রিপিট হবে না। কিন্তু যেটা হচ্ছে মানে মূল কথা, যখন দেখবেন সোনার দাম বেড়ে যায় না, তখন মানে কি হয়, এমন নয় যে আপনার বাজেট বেড়ে গেল, মানে সোনার দাম বেড়ে গেল বলে এমন নয় যে আপনার বাজেট বেড়ে গেল। তা আপনি কি করবেন, আপনার যে বাজেট সেই দামের মধ্যেই সোনা কেনার চেষ্টা করবেন, গহনা কেনার চেষ্টা করবেন। সেই জন্য ম্যানেজমেন্ট বলছে যে যদি সোনার দাম বেড়ে যায় তাহলে আমরা আমাদের যে স্টোরগুলোতে মানে আগে যত পরিমাণ সোনার গহনা রাখতাম আমরা সোনার গহনা রাখার পরিমাণ কমিয়ে দেবো, কারণ দাম যদি বেড়ে যায় তাহলে কম মানুষ স্টোরে আসবে, এটা গেল এক। এবং মানুষের যেহেতু বাজেট বাড়ছে না, সুতরাং আমরা তার বাজেটের মধ্যে করে তাকে গয়না দেওয়ার চেষ্টা করবো। এই জন্য কি করবো, আমরা 22 ক্যারেটের জুয়েলারি না বেচে মোটামুটি 18 ক্যারেট 14 ক্যারেট মানে হালকা জুয়েলারি যেগুলো আছে সেগুলো বেশি করে বেচবো, কারণ হালকা জুয়েলারির কম দাম মোটামুটি কম হবে, তো মানে বাজেটের মধ্যে কিন্তু ওটা মানে এসে যাবে। তো এটা গেল তাদের স্ট্র্যাটেজি। এবং তার সাথে সাথে তারা বলছে যে স্টাডেড জুয়েলারি যেটা আছে সেই স্টাডেড জুয়েলারিও বেশি বেচবে, কারণ স্টাডেড জুয়েলারি যত বেশি বেচবে তাদের মার্জিন কিন্তু তত মানে বেশি থাকবে। তো এই হচ্ছে মানে ওভারঅল ডিসকাশন। তো এখানে আমরা যেটা মূল কনসার্ন দেখলাম, একটা হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ কমে যাওয়া, মানে এটা ইন্ডিকেট করছে আগামী দিনে রেভিনিউ গ্রোথ কিন্তু এই রেটে থাকবে না। কোম্পানি কিন্তু তাকে মানে কত ইয়ার শেষ মানে সারা জীবন ধরে তো স্টোর এক্সপানশন করা সম্ভব না, নতুন স্টোর কত এক্সপেনশন করবে। তো এটা ঠিক যে লাস্ট কয়েক বছর তারা বিশাল রেটে মানে তাদের স্টোর বাড়িয়েছে, তো ধীরে ধীরে করে গ্রোথ তো মোটামুটি কমে যাওয়ার কথা। তো এটা গেল একটা কনসার্ন। দ্বিতীয় কনসার্ন হচ্ছে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে যার জন্য সমস্ত জুয়েলারি স্টক কিন্তু এফেক্টেড হয়েছে, যে আমাদের প্রধানমন্ত্রী এসে কিন্তু ঘোষণা করেছে যে আপনারা নেক্সট এক বছর গোল্ডের জুয়েলারি ইত্যাদি কম কিনুন। তার কারণ হচ্ছে এই যে গোল্ড তো আমরা ইম্পোর্ট করি বাইরে থেকে। এবার গোল্ড যদি যেহেতু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি, তা আমরা যদি বেশি বেশি করে গোল্ড কিনি তাহলে যারা গোল্ড ইম্পোর্ট করে বাইরে থেকে বেশি পরিমাণে গোল্ড ইম্পোর্ট করতে হবে। এবার গোল্ড ইম্পোর্ট করলে যে পেমেন্টটা দেবে মানে যাই মানে আমাদের দেশ কিসে পেমেন্ট দেবে, আমরা তো আমাদের টাকায় পেমেন্ট দেবো না, আমরা রুপিটাকে ডলারে কনভার্ট করবো। তো আমরা যেহেতু ডলারে পেমেন্ট করবো, সুতরাং আমাদের রিজার্ভ ব্যাংকে কি হবে, ডলারের পরিমাণ কিন্তু এক নম্বর হচ্ছে কমে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে ডলার যদি আমরা বেশি করে কিনতে থাকি তাহলে কি হবে, আমাদের যে রুপি মানে যেটা এমনি অনেক ডেপ্রিসিয়েট হয়ে গেছে, রুপির মানে টাকার দামটা আরো পড়ে যাবে, আরো ডেপ্রিসিয়েট করে যাবে। আর টাকার দাম যদি পড়ে যায় তাহলে টোটাল আমাদের যে ইম্পোর্ট বিল সেটা আরো বেড়ে যাবে। তো আলটিমেটলি কিন্তু সেটা কিন্তু প্রচন্ড নেগেটিভ একটা প্যানিক তৈরি করেছে মানে গোটা জুয়েলারি সেক্টর সম্পর্কে, যে মানে মানে অনেকে অ্যান্টিসিপেট করছে ইনভেস্টাররা যে জুয়েলারি সেল কিন্তু এর জন্য পড়ে যেতে পারে। কিন্তু মানে এটা লং টার্মে মানে এফেক্ট ফেলার কিন্তু বিশাল বড় কথা নয়, তবে হ্যাঁ শর্ট টার্মে কিন্তু সতর্ক থাকতে হবে। মানে যারা এখন এই মুহূর্তে মানে গোল্ডে পজিশন নেওয়ার কথা ভাবছিলেন তাদের কিন্তু এখন কিন্তু কিছুদিন সতর্ক থাকা উচিত। আপনি ডেভেলপমেন্ট দেখুন আগে গিয়ে কি হয়, কিন্তু এই মুহূর্তে পজিশন নেওয়া উচিত না। যারা অলরেডি হোল্ড করে আছেন তারা হোল্ড করে থাকুন, বিশাল বড় পজিশন থাকলে কিছুটা কাট করতে পারেন, ব্যাস এইটুকুই। তো ওভারঅল হচ্ছে এই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আপাতত এখানেই শেষ করছি, শুভরাত্রি।